Welcome to online class Memory VM Institution Unit 1 for class 11 Computer Application. আমি অর্ঘ্য দত্ত স্যার তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা আছে সেটা পড়াবো। যেহেতু এই কোভিডের টাইম, তাই সচেতনতা নিয়ে আমরা স্কুলের তরফ থেকে অনলাইন ক্লাস চালু করেছি। আবার যদি কোনো সার্কুলার আসে বা আশা করব আমরা এই সিচুয়েশন যখন কেটে যাবে, আমরা আমাদের ছাত্রছাত্রীদের সাথে তোমাদের সাথে আবার মিলিত হব স্কুল প্রাঙ্গণে, সেই ক্লাসরুমে ক্লাস নেওয়ার মাধ্যমে। যারা ক্লাস 11-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েছো, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের প্রথমে দু চারটে কথা বলি, তারপরে আমি কী কী পড়াবো সেটা বলছি। এই কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, তোমরাও জানো। এই পেপারটাতে 30 নম্বর প্র্যাকটিক্যাল আর 70 নম্বর থিওরি, দুটো মিলেই কিন্তু পড়াশোনাটা হবে। তোমাদের অনেকের হয়তো ভ্রান্ত ধারণা আছে বা আছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা নেওয়া মানে ওই সাইবার ক্যাফে গিয়ে বা যেখানেও গিয়ে একটা ট্রেনিং সেন্টারে গিয়ে কম্পিউটার একটা ডিপ্লোমা কোর্স বা কিছু একটা করে নিলেই এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমেই বলে রাখি, এই চিন্তাভাবনাটা কিন্তু একদম সঠিক নয়। কম্পিউটার অ্যাপ্লিকেশন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটা সাবজেক্ট। তার সিলেবাসে কী কী পড়ানো হবে সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নির্ধারিত করা আছে, এবং সিলেবাসটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল এবং সময় উপযোগী। তাই তোমাদেরকে প্রত্যেককে স্কুলের ক্লাস রেগুলারলি করতে হবে এবং পাঠ্য বইকে তোমাদের করতে হবে, সঙ্গে আনতে হবে, পড়তেও হবে। বইয়ের কথা যখন উঠলো, তখন আমি তোমাদেরকে কিছু বই সাজেস্ট করে দিচ্ছি, তোমরা যেটা ভালো হবে সেটা কিনবে। একটা হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 11, গুহপাল, নিউ লাইট পাবলিকেশনস। 2 নম্বর একটা বই আছে একই মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কথা ও কাহিনী পাবলিকেশনস, সন্ময় কুণ্ডু, রাইটারের নাম সন্ময় কুণ্ডু। আরও একটা বই আছে, এটা হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, রাজেন্দ্র গিরি। এরকম অনেক বই আছে। এই দুটো তিনটে বই আমরা বেশি প্রেফার করি, তোমাদের সিলেবাস অনুসারে লেখা আছে। রেগুলারিটি পড়াশুনো না থাকলে কিন্তু এই কোর্সটাতে রেজাল্ট করা যাবে না। বিগত অভিজ্ঞতায় বলছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাসে রেগুলারিটি রেখেছে, ল্যাব রেগুলারিটি করেছে এবং পড়াশুনোতে তাদের একটা কন্টিনিউয়াস রেগুলারিটি ছিল, তারা কিন্তু সকলেই ভালো রেজাল্ট করেছে। তারা ভালো মানে খুবই ভালো রেজাল্ট করেছে। তাই তোমাদের কিন্তু বলছি, স্কুলে যখন চালু হবে তখন স্কুলে, আর এখন অনলাইনে নিয়মিত ক্লাসটা করবে, আর প্র্যাকটিক্যালটা স্কুল চালু হলে আমরা শুরু করব। আজকে এই পেপারটা পড়াতে গিয়ে আমি তোমাদের প্রথম একটু বলি, সিলেবাসের মধ্যে আমরা কী কী পাবো, কোশ্চেন্স প্যাটার্ন এবং সিলেবাসটা কী। আমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশন সিলেবাসটা আছে, প্রথম চ্যাপ্টারে আমরা করব কম্পিউটারের বিবর্তন, কীভাবে কম্পিউটার এলো, তার বিভিন্ন পার্ট, অর্গানাইজেশন। সেখান থেকে দেখতে পাচ্ছ এমসিকিউ কোশ্চেন। তোমাদের কোশ্চেন প্যাটার্ন যেটা হয়, 35 নম্বর এমসিকিউ এসএকিউ নিয়ে থাকে আর 35 নম্বর ব্রড কোশ্চেন থাকে। এই এমসিকিউ কোশ্চেন থাকবে 21টা, এসএকিউ 1 নম্বরে কোশ্চেন থাকবে 14টা, আর আমাদের 7 মার্কসের 5টা কোশ্চেন থাকবে 35 নম্বর। টোটাল 70 নম্বর এক্সাম রিটেন। দেখতে পাচ্ছ? এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন্সগুলো, কী কী কোশ্চেন্স আসবে। আমি আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন। আজকের চ্যাপ্টার হচ্ছে
ডেটা রিপ্রেজেন্টেশন। বোঝা গেছে? ডেটা রিপ্রেজেন্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ এমসিকিউ থাকবে দুটো, এসএ কিউ থাকবে একটা বড় কোশ্চেন 7 নাম্বারের আসবে। তার মানে এই চ্যাপ্টারটা ভালো করে করলে তোমরা ফাইনালে 10 মার্কস সিকিউর করতে পারবে। 10 মার্কস সিকিউর হয়ে গেলে তোমাদের কিন্তু 5 মার্ক যারা চিন্তা করছো তাদের ক্ষেত্রে অনেকটাই ভালো জায়গায় পৌঁছে যাবে। তাই প্রথম থেকে বলি, ক্লাস 11টাকে যত্ন সহকারে পড়াশুনো করবে, ভালো করে রেগুলারলি পড়বে এবং অধ্যাবসায়টা রাখার চেষ্টা করবে। আজকের যেটা প্রথম চ্যাপ্টার শুরু করি, যেহেতু তোমাদের কম্পিউটার সম্বন্ধে বা পড়াশুনো সম্বন্ধে ক্লাস 10 পর্যন্ত খুব বিশেষ কিছু ছিল না, তাই কম্পিউটার অ্যাপ্লিকেশান যারা নিয়েছো তাদের ধারণাটা প্রথম থেকেই থাকতে হবে এটা একটা সাবজেক্ট, এটা কোনো ট্রেনিং বা কোচিং নয়, এটা কোনো কোর্স, এটা একটা সাবজেক্ট। এই সাবজেক্টটাকে পড়লে তোমরা পরবর্তীকালে যারা এই কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা বিসিএ পড়তে পারবে, এমসিএ করতে পারবে, হায়ার স্টাডি যেতে পারবে। এটা কিন্তু কম্পিউটার সেন্টার থেকে তোমরা কখনোই ভালো করে পড়তে পারবে না। তাই পড়তে গেলে তোমাকে স্কুলে রেগুলারিটি মেনটেন করতে হবে। প্রথম যে চ্যাপ্টারটা করবো ডেটা রিপ্রেজেন্টেশন, এই চ্যাপ্টারটাতে কি দেখো, আমরা প্রথমে কম্পিউটার সিস্টেম যে আমরা দেখেছি, তোমরা হয়তো জানি, অনেকে হয়তো একটু একটু জানো, একটা কম্পিউটারে মোটামুটি হার্ডওয়্যারলি আমরা দেখি একটা মনিটর থাকে, একটা কিবোর্ড থাকে, মাউস থাকে, একটা সিপিইউ থাকে। তো এই সিপিইউ হচ্ছে কম্পিউটারের ব্রেন অফ দ্য কম্পিউটার। এখানে যে কাজগুলো করে সেইগুলোর বিভিন্ন অপারেশন সম্বন্ধে আমরা জানব। এই ডেটা রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে কম্পিউটারে যা কিছু তথ্য থাকে সব ডেটা হিসেবে এখানে স্টোর থাকে। আমাদের মোবাইলের ক্ষেত্রেও আমরা ছবি তুলি, চ্যাট করি, যে লিখি, সমস্ত কী হয় ডেটা হিসেবে, ডেটার ফর্মে সেভ থাকে। এই ডেটাগুলোকে সেভ রাখতে গেলে কী কী ফরম্যাট ইউজ করতে হবে সেটাই হচ্ছে আমাদের ডেটা রিপ্রেজেন্টেশন। প্রথমে এসো, ডেটা রিপ্রেজেন্টেশন চ্যাপ্টারের মধ্যে আমি প্রথম দিকে পড়ব নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কি? নাম্বার সিস্টেম হলো আমাদের কী করে বিভিন্ন ধরনের ডেটা বা ইনফরমেশানগুলোকে একটাভাবে উপস্থাপিত করার ওয়ে বা একটা রাস্তা। কম্পিউটারের আমি যে বললাম সিপিইউতে কী হয় না, কাজ হয় অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ থাকে ওখানে, সেখানে কী হয় বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল অ্যারিথমেটিক্যাল অপারেশনগুলো পারফর্ম হয়। সেই কাজগুলো করতে গেলে, উপস্থাপিত করলে আমাদের কিছু সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের প্রয়োজন হয়। কারণটা কি, কম্পিউটারে যদি বাংলা হয় সেটাকে আমরা বলি গণক যন্ত্র। কম্পিউটার অনেক ডেটা বা ইনফরমেশনের গণনা কয়েক সেকেন্ডে বা মিলি সেকেন্ডে করতে পারে। তা সেইগুলোকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে একটা নির্দিষ্ট সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের হেল্প বা সাহায্য নিতে হবে। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম জেনারেলি হয় 0 থেকে 9 বা এ থেকে এফ এই চিহ্নের সমষ্টি, যা কম্পিউটারের গণনার কাজে লাগে। এই নাম্বার সিস্টেম আমাদের প্রধানত দুটো প্রকারের আছে, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল এবং নন পজিশনাল সিস্টেম কি সেটা সম্বন্ধে আমি ক্লিয়ার আইডিয়া করে দিচ্ছি, তোমরা দেখো। প্রথমে দেখো নন পজিশনাল নাম্বার সিস্টেম, কথার মধ্যেই বুঝতে পারছো এখানে কি হয়, এই নাম্বার সিস্টেমের যে ডিজিটগুলো বা অঙ্ক সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোর মান তাদের অবস্থানের ওপর নির্ভর করে না। এক্ষেত্রে সংখ্যাগুলো প্রত্যেকটা অবস্থানে সমান মান প্রোভাইড করে, এদের নিজস্ব কোনো র্যাডিক্স বা বেস বলে থাকে না। যেমন আমাদের রোমান সংখ্যায় যখন আমরা লিখি 3, কী লিখি, 3টে দাগ, তো 3টে দাগেরই মান কিন্তু 1 1 1, মানে সব জায়গারই প্রথম দাগের ভ্যালু 1, দ্বিতীয় দাগটার ভ্যালু 1, তৃতীয় দাগটার ভ্যালু 1। তাহলে সংখ্যাগুলো আমরা যেমন ছোটোবেলায় কী করতাম, নুড়ি পাথর হাতে কী করতাম, আঙুল গুনে পড়াশুনো করতাম, প্রত্যেকটা আঙুলের পাপ কী ছিল, 1 করে ধরতাম। তাহলে এটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। স্লেটে দাগ দিয়ে দিয়ে আমরা যোগ বিয়োগ করতাম, 5 + 7 যদি বলতো 5টা দাগ, তারপরে 7টা দাগ নিয়ে টোটাল 12টা দাগ করতাম। এইগুলো হচ্ছে নন পজিশনাল সিস্টেম। এইগুলোতে অনেক বড় বড় কমপ্লেক্স ক্যালকুলেশন করা অনেক বেশি ডিফিকাল্ট। সেই জন্যে আমাদের যে নাম্বার সিস্টেম আমরা বেশি ইউজ করি সেটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম কি, এই নাম্বার সিস্টেমে প্রত্যেকটা সংখ্যা বা অক্ষরের অবস্থানগত একটা ভ্যালু থাকে, প্রত্যেকটা অবস্থানে নির্দিষ্ট ভ্যালু থাকবে, আলাদা আলাদা ভ্যালু থাকবে, তখন সেটাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে। যেমন ধরো যদি তুমি লেখো 125,
125 মানে কি 1 ইন্টু 100, 2 ইন্টু 10, 5 ইন্টু 1। তাহলে 5-এর পজিশন কত 1, 2-এর পজিশন কত 10, আর 1-এর পজিশন কত 100। তাহলে একক, দশক, শতক প্রত্যেকটা আলাদা পজিশন। কিন্তু রোমানি বা হাতে লেখা, হাতে দাগ টানা বা নুড়ি দিয়ে পড়া বা পাতা, সেগুলোর ক্ষেত্রে কোনো পজিশন থাকে না। এই পজিশনাল নাম্বার সিস্টেমকে আমরা জেনারেলি এখন 4টে ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, একটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। দেখো 4টে নাম্বার সিস্টেম: ডেসিমেল নাম্বার সিস্টেম বা নাম্বার ডেসিমেল সিস্টেম, বাইনারি সিস্টেম, অক্টাল সিস্টেম, হেক্সাডেসিমেল সিস্টেম। আমরা প্রত্যেকটা জানবো ডেসিমেল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম কীভাবে করে। তো দশমিক পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম যখন আমরা পড়াবো, তখন এটা আমরা সবাই ছোটোবেলা থেকে পড়ে এসেছি। দশমিক নাম্বার পদ্ধতি, দশমিক নাম্বার পদ্ধতি মানে আমরা ছোটোবেলা থেকে যে আজ পর্যন্ত ক্লাস 10 যে অঙ্কগুলো করে এসেছি, সেগুলো সংখ্যা সবাই 0 থেকে 9-এর মধ্যেই ছিল। এই 0 থেকে 9 মানে টোটাল ডিজিট কটা? 0 থেকে 9 যদি কাউন্ট করি 10খানা সংখ্যা আছে। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই সংখ্যাটাকে বলা হয় দশমিক সংখ্যা। এই দশমিক বা ডেসিমেল সংখ্যার বেস হচ্ছে কত? 10। বেসটা হচ্ছে কি, কোনো কোনো সংখ্যা পদ্ধতির বা কোনো নাম্বার সিস্টেমের টোটাল যে ডিজিট বা অঙ্কগুলো থাকে, 0 থেকে 9 কটা হচ্ছে 10টা সংখ্যা, সেই টোটাল অঙ্ক সংখ্যাকে বা ডিজিটটাকেই বলা হয় বেস বা র্যাডিক্স। আর উল্টো দিক থেকে যদি বলো, তুমি যদি বেস বা র্যাডিক্স জানো আগে থেকে, তাহলে তার ডিজিট হয় 0 টু র্যাডিক্স -1। যেমন ডেসিমেলের র্যাডিক্স বা বেস হচ্ছে কত? 10। তাহলে ডিজিট হবে কত? 0 থেকে 9 পর্যন্ত। আবার উল্টো আবার বললাম, টোটাল ডিজিটটাই হচ্ছে র্যাডিক্স বা বেস। এই ডেসিমেল সংখ্যাগুলোকে কীভাবে আমরা লিখি সেগুলো দেখো। যদি পূর্ণ সংখ্যা হয়, পর ইন্টিজার নাম্বার হয়, তাহলে ডেসিমেল সংখ্যার একদম বাঁ দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি এমএসবি বা এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট। বাঁ দিকে যেটা থাকে তার ওয়েট দেখো 125। তাহলে 100-এর একের ভ্যালু কিন্তু সব থেকে বেশি 100, ডান দিকে 5-এর ভ্যালু সব থেকে কম কত? 1। তাহলে বাঁ দিকে যেটা থাকে তাকে আমরা এমএসডি বা এমএসবি বলি, আর ডান দিকে যেটা থাকে এলএসডি বা এলএসবি বলি। এলএসডি মানে যে লিস্ট, কম, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, ডিজিট বা বিট। ডেসিমেল অঙ্কগুলোর ক্ষেত্রে বললাম ভ্যালুগুলো 10-এর পাওয়ার হয়, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2। যেমন দেখো এখানে উদাহরণ দেওয়া হয়েছে 125। এই 123 দেওয়া হয়েছে। 123 মানে 3 ইন্টু কত? 1, 2 ইন্টু 10, 1 ইন্টু 100। তার মানে 1 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 0, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1, আর 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2। ডেসিমাল সংখ্যাগুলোকে তাহলে আমি যদি লিখি 123 ইজিক্যাল টু 1 ইন্টু 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 100 প্লাস 20 প্লাস 3, 123 বেসটা 10। দিস ইজ হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। প্রত্যেকটা বিটের নিজস্ব পজিশনাল ভ্যালু আছে। নেক্সট, যদি ভগ্নাংশ হয়, যদি দশমিক সংখ্যাটা ফ্র্যাকশনাল পার্ট হয়, তখন তাহলে কোন দিকে যাবে ভ্যালুগুলো? দশমিক যদি না থাকে তাহলে পুরো 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 2 করে যাবে। আর ভগ্নাংশ বা দশমিক বিন্দু থাকলে তারপরে ডান দিকের সংখ্যাগুলো হয় এরকম: 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3 ইত্যাদি। যেমন ধরো লিখেছে 0.123, তাহলে এইটার পজিশনাল ভ্যালু কত হবে? 1 ইন্টু 10 টু দি পাওয়ার -1, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এক্ষেত্রে অঙ্কগুলো বাঁ দিক থেকে ডান দিক 10 টু দি পাওয়ার -1, -2, -3 করে চলতে থাকবে। যেমন যদি এটা লিখি, দেখো 100-তে 0.123কে লিখেছি আমরা 1 ইন্টু 10 টু দি পাওয়ার -1 মানে কত? 1 এর 10 প্লাস 2 ইন্টু 10 স্কোয়ার মানে 1 এর 100, আর 3 এর 1000 করলে কিন্তু এটা ফিরে আসছে 0.123। তাহলে এইটা গেল দশমিক অঙ্ক সংখ্যা। দশমিক অঙ্ক সংখ্যার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত থাকবে, সবাই থাকবে। এরপরে দেখো বাইনারি সংখ্যা নাম্বার সিস্টেম। কম্পিউটার যে আজকে যে মডার্ন কম্পিউটার, এটাকে আমরা বলি বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি কম্পিউটার। এই বাইনারি কম্পিউটারে যে সিস্টেমটা ইউজ করে সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। তোমরা জানো ফোনে আমরা যখন কিছু ছবি লোড করি এগুলো সব বিট বাইট বলে না, এত এমবি সাইজ, হ্যাঁ, মেমোরি কার্ডটা এত জিবি, এত, এগুলো মানে কি? জিবি, এমবি, বিট, এগুলো সব হচ্ছে বিট বাইট। এই বাইনারি সংখ্যাকে আমরা বলে হয় বিট। বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, মনে থাকবে, বাইনারি ডিজিটটাকে আমরা বিট বলি।
এই বিট কী জিনিসটা আমি বলি আগে, এই বাইনারি সংখ্যা বাই মানে হচ্ছে 2, এর বেস হচ্ছে 2, তাহলে ডিজিট কটা থাকবে? দুটো থাকবে, 0 আর 1। আমি বললাম বেস যা হবে তার থেকে একটা কম হবে ডিজিট, তাহলে 0 আর 1 হচ্ছে ডিজিট। এই সংখ্যাটাকে যে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন দেখো, এই বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেও একদম ডান দিকেরটাকে আমরা এলএসবি বলি, লিস্ট সিগনিফিকেন্ট বিট বলি, আর বাঁ দিকেরটাকে বলি এমএসবি, লিস্ট সিগনিফিকেন্ট একটা মোস্ট। হ্যাঁ, ডান দিকেরটা হচ্ছে লিস্ট আর বাঁ দিকেরটা হচ্ছে মোস্ট, মনে থাকবে, কারণ বাঁ দিকের ভ্যালুটা সবথেকে বেশি হয়। এই বাইনারি নাম্বার সিস্টেম যেমন উদাহরণ যেমন হচ্ছে বলতে 1011, এখানে 10 ছাড়া কোনো সংখ্যা থাকবে না। এইগুলোই কম্পিউটার ইউজ করে। যখন আমরা এরকম 8টা বাইনারি সংখ্যা নিই, 1010 বা যে কোনো 8টা বাইনারি সংখ্যা যখন একসাথে থাকে তখন সেটাকে বলা হয় বাইট, মনে থাকবে। এটাকে লেখা আছে, দেখো 1 বাইট ইজ ইকাল টু, কত লেখা আছে? 1 বাইট ইজ ইকাল টু 1 ওয়ার্ড, তার মানে হচ্ছে 8 বিটস। 8টা বাইনারি সংখ্যাকে নিলি আমরা, আর যখন 4টে বাইনারি সংখ্যা নিয়ে গ্রুপ করা হয় তখন সেটাকে বলে নিবেল বলা হয়, নিবেল, আর 8টা বলে বাইট। যেমন ধর এখানে উদাহরণ দিই, যেটা বাইনারি সংখ্যা 10110001, তাহলে দেখো পজিশনাল ভ্যালু কত? এই ডান দিকের ওয়ানটার হচ্ছে কত? 2^0, এটা 2^1, 2^2, টোটাল লাস্টেরটা কত? 2^7, তাহলে এর সব থেকে হায়েস্ট ভ্যালু, তাই এমএসবি, আর এর পজিশনাল ভ্যালু হচ্ছে সব থেকে কম, এটা হচ্ছে এলএসবি। বাইনারি অঙ্ক সংখ্যাকে আমি প্রথমেই বলেছি বিট বলা হয়, মনে থাকবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে কী হবে না, দশমিকের পরে বাঁ দিক থেকে ডান দিকে যখন হবে 2^-1, 2^-2, 2^-3, এইভাবে আমাদের সংখ্যাগুলো চলতে থাকবে, ঠিক আছে। যেমন দেখা গেলে দেখে দেবো 0.1011, তাহলে কত? এর ভ্যালু কত? -1, -2, -3, -4। এইগুলোকে আমরা বাইনারি সংখ্যাগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করি অ্যাকর্ডিং টু ইটস পজিশনাল ভ্যালু। ওকে, নেক্সট আসছে আমাদের অক্টাল নাম্বার সিস্টেম। অক্টা মানে হচ্ছে 8। হ্যাঁ, এই নাম্বার সিস্টেমের বেস হচ্ছে কত? 8। এই নাম্বার সিস্টেমের বেস 8 হওয়ার ফলে নাম্বার সিস্টেমের ডিজিট কত থাকে? 0 to 7। 0 to 7 মোট 8টা সংখ্যা এখানে ব্যবহৃত হয়। তাই এই সংখ্যাতে কখনই 8-এর বেশি কোনো ডিজিট থাকবে না, মাথায় থাকে জানা। যেন কোনো একটা সংখ্যা বললো 1 to 6 বলে, এটা অ্যাভেলেবল, এটা কিন্তু অক্টাল। কিন্তু কেউ যদি 1 to 9, এটা কিন্তু অক্টাল সংখ্যা নয়, অক্টালের মধ্যে 9-এর কোনো ব্যবহার নেই। বা কেউ যদি বলে 8 to 7, এটাও অক্টাল নয়, কারণ অক্টালে 8-এর ডিজিটই নেই। এই অক্টাল সংখ্যাগুলোর প্রত্যেকটার পজিশনাল ভ্যালু হচ্ছে দশমিক সংখ্যার মতোই 8-এর পাওয়ার, 8^0, 8^1, 8^2, ডট করে চলতে থাকে, মনে থাকবে। এই সংখ্যা যেমন ধর একটা অক্টাল সংখ্যা লিখেছে 175, এই সংখ্যাটার পজিশনাল ভ্যালু 5-এর হতে হবে, 5 × 8^0, তারপরে 7 × 8^1, 1 × 8^2। তাহলে প্রত্যেকটা পজিশন এখানে 8-এর পাওয়ার হিসেবে গুণ হবে, 8^0, 8^1, 8^2 হিসেবে গুণগুলো হতে থাকবে, ঠিক আছে। আর ভগ্নাংশের ক্ষেত্রে যদি হয় তখন সেটা একই জিনিস, ওর মতো 8^-1, 8^-2, 8^-3 করে সেটা দেখা এখানে লিখেছে 0.25, তাহলে কত? 2 × 8^1, এটা হচ্ছে 8^2, যদি হিসেব করো 2/8, এটা কত হবে? 5/8^2, মানে হচ্ছে 64, দেখবে এইটাই ফিরে আসছে 25 ফিরে আসবে, ঠিক আছে। এরপর লাস্ট যে নাম্বার সিস্টেম 4টে বলেছি, ডেসিমেল, বাইনারি, অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10, তাহলে 6 আর 10 কত হবে? 16। হেক্সাডেসিমেল কতর অর্থ হচ্ছে 16। এই নাম্বার সিস্টেমটার বেস হচ্ছে 16, তাহলে বেস যদি 16 থাকে ডিজিট কত থাকবে বলেছি? 1 কম হবে 0 to 15 পর্যন্ত, কিন্তু 0 to 15 থাকে না ডিজিট থাকে 0 to 9 আর এ থেকে এফ। কেন থাকে না বলি, ডিজিট বা অঙ্ক সংখ্যা তাকেই বলে যারা হয় ইউনিক এবং ইন্ডিভিজুয়াল। দেখো 0 থেকে 9 নিলে যখন তুমি 10, 11, 12, 13, 14, 15 নেবে তখন দেখবে দুটো সংখ্যার নিয়ে গঠিত। 10 মানে 1 আর 0 নিয়ে তৈরি, 11 মানে 1 1, তাকে তো 11 না বলে কি 1 1ও বলতে পারে। তাই ডিজিট কোনো দিন রিপিট সংখ্যা থাকে না, অনলি ইন্ডিভিজুয়াল ইউনিক সংখ্যা থাকবে। তাই 10, 11, 12, 13, 14, 15 জায়গায় থাকে এ থেকে এফ। এ থেকে এফ মানে এ মানে হচ্ছে 10,
বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে দেখো এখানে লেখা আছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে সংখ্যাটা কেমন সংখ্যা হবে? এগুলো হচ্ছে অ্যালফা নিউমেরিক সংখ্যা, মানে 0 থেকে 9 থাকবে আর এ থেকে এফ থাকবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা পজিশনাল ভ্যালু হচ্ছে 16 পাওয়ার, মানে 16^0, 16^1, 16^2 এরকম করে ডট ডট করে চলবে। আর ফ্র্যাকশনাল হলে কী হবে? 16^-1, 16^-2, 16^-3 হিসেবে চলতে থাকবে। যেমন ধরো উদাহরণ এখানে দেখানো হয়েছে, দেখো 4C8, এটার ক্ষেত্রে 4C8, তাহলে 4C মানে কত? 12 আর 8 থাকবে, তাহলে 8-এর সাথে কত গুণ হবে? 16^0, সি মানে 12-এর সাথে গুণ হবে কত? 16^1, আর 4-এর সাথে গুণ হবে 16 স্কোয়ার। যদি হিসেব করে দেখো এইটাও ডেসিমেল ভ্যালু চলে আসবে। বোঝা গেছে? আর এটা ওখানে দেখো একটা দশমিক সংখ্যাটা দেখিয়েছি। তাহলে 4টে নাম্বার সিস্টেম আমরা কেয়ারফুলি লার্ন করলাম, হ্যাঁ, বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। তাই আমরা এরপরে একটা নাম্বার সিস্টেম থেকে একটা নাম্বার সিস্টেমের কনভার্সেশন নেব, কারণ আমরা যখন কম্পিউটারে কোনো ডেটা ইনপুট দেবো, আমাদের কম্পিউটার সব হচ্ছে বাইনারি কম্পিউটার, এখানে সমস্ত কিছুকে বাইনারিতে কনভার্ট করতে হয়। তাই আমাদের একটা ডেটার ফর্ম থেকে অন্য ডেটার কনভার্সেশনটা দরকার পড়ে ভীষণভাবে। হ্যাঁ, আমরা কনভার্সেশন কী কী করব না, আমরা কনভার্সেশনগুলো যেগুলো করব সেইগুলো হচ্ছে তোমাদের যেগুলো হবে সেগুলো হচ্ছে কি বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেলে রূপান্তর। প্রথম করব ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি, ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল, ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল। তাহলে প্রথম যেটা আমি দেখছি সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে পরিণত করা। কী করে করব? এটা ডেসিমেল সংখ্যাকে কী করে বাইনারিতে কনভার্ট করব, সেটার কিছু নিয়ম আছে। যদি ডেসিমেল সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয়, যদি তার মধ্যে পয়েন্ট বা ফ্র্যাকশন না থাকে, তাহলে আমরা কী করব? ডেসিমেল সংখ্যাটাকে বা দশমিক সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব। কতক্ষণ ভাগ করবো? যতক্ষণ না ভাগ শেষটা 0 হচ্ছে, ভাগফলটা 0 হচ্ছে, বা ভাগশেষ বললেও হয়, যতক্ষণ না পর্যন্ত ভাগফলটা 0 হয়। এইভাবে ক্রমান্বয়ে ভাগ করতে থাকবো এবং প্রতিবার ভাগশেষগুলোকে স্টোর করব, পাশে রিমাইন্ডার বা ভাগশেষগুলোকে স্টোর করব, এবং শেষে কী করব? রিভার্স অর্ডারে, মানে নিচে থেকে ওপর দিকে যে যে ভাগশেষগুলো পেয়েছি নিচ থেকে ওপর পর্যন্ত সাজিয়ে লিখলেই দশমিক সংখ্যাটি বাইনারি সংখ্যাতে পরিণত হবে। যেমন ধরো এখানে দিয়েছে 25, এই বেসটা দিয়েছে 10, এই বেস তলায় ব্র্যাকেট দিয়ে 10 দেওয়া মানে হচ্ছে এই সংখ্যাটাকে বোঝানো হচ্ছে এইটা একটা ডেসিমেল সংখ্যা, কারণ 25 অক্টালও হতে পারে, তাই না? 25 অক্টালও আছে। তাই বেসটা 10 দেওয়া মানে এই সংখ্যাটা দশমিক সংখ্যাকে কিসে কনভার্ট করতে দিয়েছে? 2, মানে এটা বাইনারিতে কনভার্ট। দেখো কী করেছে, আমি বললাম 2 দিয়ে ভাগ করব, 25কে 2 দিয়ে ভাগ করেছে কত? 12×2 = 24। তাই এটা হচ্ছে ভাগফল, আর পাশে যেটা লিখেছে অ্যারো দিয়ে, পাশে দাগ দিয়ে, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে 25কে যখন 2 দিয়ে ভাগ করছি তাহলে কত হচ্ছে? 2 2, 2×2 = 4, 12 হলো, আর 1 হচ্ছে ভাগশেষ। পরে 12কে 2 দিয়ে ভাগ করছি, 6×2 = 12, ভাগশেষ কত? 0। 6কে 3 ভাগ করছি 2 দিয়ে, 2 3 6, ভাগশেষ কত? 0। আবার 3কে 2 দিয়ে ভাগ করছি কত হবে? 2 1 2, ভাগশেষ কত? 1। আর 2 আবার লাস্টে 1 পড়ে আছে, একেও ভাগ হবে 2 0 0, 2 0 দিয়ে যাবে, 2 0 × 0, আর 1 হচ্ছে কি রিমাইন্ডার। কত আমি বলেছিলাম কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়। তাহলে এটা কি ভাগফলটা 0 এসেছে। তাহলে এই যদি করো, এই যে অর্ডারটা তুমি দেখতে পেলে 1 0 1 1, এখন বাইনারি কিন্তু 1 0 1 1 নয়, বাইনারিটা হচ্ছে উল্টো দিক থেকে লিখতে হয়, 1 1 0 0 1। দেখো 25-এর বাইনারি হচ্ছে 1 1 0 0 1। আমি আবার বলে দিচ্ছি, সংখ্যাটাকে নিয়ে 2 দিয়ে ভাগ করবে আর পাশে অ্যারো দিয়ে দিয়ে ভাগশেষটাকে লিখবে। যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হচ্ছে এই প্রসিডিওরটা চলতে থাকবে, এবং লাস্টে ভাগশেষগুলোকে তলা থেকে ওপর দিকে সাজিয়ে লিখলেই হয়ে যাবে। যেমন এখানে দেখো 64, অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি, এখানে তোমরা দেখতে হবে 64। এখানেও কি দেখো 32, রিমাইন্ডার 0, 32কে 16 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করে 16×2 = 32, রিমাইন্ডার 0, 2 8 16, রিমাইন্ডার 0, 2 4 8, রিমাইন্ডার 0, 2 4, লাস্ট থেকে একটা রিমাইন্ডার 1। তাহলে এর বাইনারি হচ্ছে 1, সব কটা 0। এখানে 50-এর করা হয়েছে, এখানে 100-এর করা হয়েছে, সবগুলো উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। তো যদি দশমিক সংখ্যা থাকে, যদি ফ্র্যাকশনাল পয়েন্ট থাকে, তাহলে কী করব?
ফ্র্যাকশনাল পয়েন্ট থাকলে যদি ইন্টিজার পার্ট যেটা দশমিকে ধরো লেখা থাকে এরকম, তোমাকে হয়তো বললো এরকম 73.35, এটাকে বাইনারি করতে, তুমি 73টাকে কিন্তু 2 দিয়ে যেমন ভাগ করে 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 ওই রকমই করবে। দশমিকের পরের যে সংখ্যাটা আছে তাকে কিন্তু 2 দিয়ে আমরা গুণ করব। গুণ করার পরে গুণফল থেকে যেটা ইন্টিজার পার্ট, যেটা পূর্ণ সংখ্যা, সেটাকে আমরা সেভ করে রাখবো বা স্টোর করে রাখবো। আর ফ্র্যাকশনাল পার্ট বা দশমিকের পরে যেটা থাকবে সেটাকে আবার 2 দিয়ে গুণ করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত করবো? যতক্ষণ না পর্যন্ত গুণফলের দশমিক পার্টটা 0 হচ্ছে অথবা কোনো রিপিট ডিজিট এসে গেছে। যেমন ধরো এখানে দিয়ে দেখো 0.625, এটাকে বাইনারি করতে বলেছে। তাহলে কি করব? তাহলে প্রথমে 2 দিয়ে গুণ করেছি কত? 1.250। এর ইন্টিজার পার্ট হচ্ছে 1টাকে পাশে সেভ করে রেখে দিয়েছি, ঠিক আছে। তারপরে 0.25টাকে গুণ করেছে 2 দিয়ে, কত? সেভ 0.50, ইন্টিজার পার্ট 0টাকে সেভ করে রেখে দিয়েছে। আর 50টাকে 2 দিয়ে গুণ করেছি কত? 1 আসছে, 1টাকে পাশে সরিয়ে দিই। এইখানে কিন্তু আগেরটাই হবে নিচে থেকে ওপর, এইটা হবে ওপর থেকে নিচে। ওপর থেকে নিচে করলে কী হবে? বাইনারি হচ্ছে কত? 101। এখানে 75-এর দেখানো হয়েছে, এখানে দেখো 25-এর দেখানো হয়েছে। 25-এ কিন্তু 10 নয়, 01। হ্যাঁ, তাহলে এইভাবে তাহলে যদি একটা অঙ্ক তোমাকে দেয়, বলে 64, এরকম যদি বলে 65.45, তাহলে তুমি কী করে করবে? 65কে 2 দিয়ে ভাগ করে করে করবে, রিমাইন্ডারগুলোকে পাশাপাশি লিখবে, তলা থেকে উপরে সাজিয়ে লিখে দেবে। আর 45টাকে 2 দিয়ে গুণ করতে করতে থাকবে এবং ইন্টিজার পার্টগুলোকে পাশে লিখবে, ফ্র্যাকশনাল পার্টগুলো গুণ থাকবে যতক্ষণ পর্যন্ত গুণফলটা 0 হচ্ছে, মানে ইন্টিজার ফ্র্যাকশনাল পার্টটা 0 হচ্ছে, অথবা রিপিট কোনো ডিজিট চলে এসে তাহলে থেমে যাবে। তখন এইটা কিন্তু ওপর থেকে নিচে পর্যন্ত সেভ করতে হবে। এবার দেখো ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর। অক্টালে যখন রূপান্তর করব, যেমন বাইনারিতে রূপান্তর করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়, অক্টালে রূপান্তর করতে গেলে 8 দিয়ে ভাগ করবো যতক্ষণ না পর্যন্ত ভাগফলটা 0 হয়, এবং রিমাইন্ডারগুলোকে পাশে সাজিয়ে রাখবো। এটাও ঠিক একেবারে নিচে থেকে ওপর দিকে রিমাইন্ডারগুলোকে সাজিয়ে লিখলেই সেটা অক্টাল হয়ে যাবে। যেমন দিয়েছে দেখো 125, তাই তো? এর অক্টাল করতে বলেছে কত? 8 দিয়ে ভাগ করেছে। 8 দিয়ে করলে কত? 8 একে 8, 8 একে 8, আর 4 পুরো আছে 45, 8 5 40, 5 রিমাইন্ডার, তারপর আবার 8 দিয়ে ভাগ করেছে, 8 একে 8, 7 রিমাইন্ডার, 8 0 1। তাহলে এইটার তাহলে 125-এর অক্টাল হচ্ছে কত বলো তো? 175। তাহলে নিয়মটা একই, ওইটা 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে 8 দিয়ে ভাগ। যদি এর ডেসিমেল ভগ্নাংশ সংখ্যা থাকে, তাহলে যেমন বাইনারি ক্ষেত্রে দশমিক থেকে যখন ডেসিমেল থেকে বাইনারি করতে গিয়ে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, আর ইন্টিজারগুলোকে সেভ করে রাখছি, এরও তাই। এরও দেখো 8 দিয়ে গুণ করছে এবং গুণফলটা থেকে ইন্টিজার পার্টটা সেভ করে রাখছে, এবং কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত গুণফলটার ফ্র্যাকশনাল পার্টটা 0 হয়, হয়ে গেলে ওপর থেকে নিচে সাজিয়ে লিখলেই হবে। যেমন ধরো এখানে যেমন দিয়েছে 0.625 ইন্টু কত করেছে? 8, কত হচ্ছে? 0.500। 5কে গুণ করলে কত? 40। দেখো ইন্টিজার পার্টটাও 0 হয়ে গেছে, তাহলে এর অক্টাল কিন্তু 40 নয়, 04। তাহলে এইটার অক্টাল হচ্ছে 0.048। 25 করেছে, এখানে দেখো 23-এর করেছে, 23-এরটা গুণ করে গেছে, কত হচ্ছে? 165। তাহলে কত হচ্ছে? 0.165। এটা দেখো কিন্তু মেলেনি, এটা কেন? কি কাছাকাছি এসছে, 72 আর 76 মোটামুটি কাছাকাছি, এখানে আমরা স্টপ করে দিয়েছি, ঠিক আছে। এখানেও আমরা অনেকগুলো উদাহরণ দেখতে পাবো, তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা যখন অক্টালকে করলাম, এরপর যদি দশমিক যখন আমরা কী করবো? মানে কী বলবো, হেক্সাডেসিমেলে কনভার্ট করব, তখন আমরা কী করবো? দেখো এখানে থিওরিটা লেখা নেই, থিওরিটা বলিনি, বলে দিই পরে শাস্তি থিওরিটা। যখন ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কনভার্ট করব, তখন এটা কিন্তু 16 দিয়ে গুণ হবে, 16 দিয়ে ভাগ হবে। যেমন আগেরটা, তাহলে বাইনারি করতে গেলে 2 দিয়ে ভাগ, অক্টাল করতে গেলে 8 দিয়ে ভাগ, আর হেক্সাডেসিমেল করতে গেলে 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করলে এখানেও কী হবে? কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত ভাগফলটা 0 হচ্ছে, এবং প্রতিবার রিমাইন্ডারটা স্টোর করে রাখবো এবং রিমাইন্ডারটা রিভার্স অর্ডারে রাখবো। এখানে একটা কথা বলি কি, রিমাইন্ডারগুলো যদি 10 থেকে মানে 9-এর বেশি হয়, তখন কিন্তু 10 লিখলে তার জায়গায় এ লিখবে, ABCD করে লিখতে হবে। যেমন ধরো এটা দেখো 246, কে কী করেছে? 10 আছে, হেক্সাডেসিমেলে করছে, 16 দিয়ে ভাগ করেছে, তাহলে কত? 16 একে 16, তারপর আসছে রিমাইন্ডারে 15 দিয়ে যাচ্ছে, এটা রিমাইন্ডার হচ্ছে 6, তারপরে কি 16 0 0, রিমাইন্ডার হচ্ছে 15 কিন্তু লেখা যাবে না, লিখেছে F।
তাহলে এইটার হেক্সাডেসিমাল কিন্তু 6F নয়, F6, একই নিয়ম, F6 হয়েছে। 60-এর ওপরে যে দেখো কত এসছে, রিমাইন্ডার প্রথমে 12, তারপর 3, 12 মানে C, তার মানে এটা 3C। হ্যাঁ, এটা 6, তাহলে এইগুলো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করা। আর যে ফ্র্যাকশনাল পার্ট হয়, যদি কী থাকে, পয়েন্ট থাকে, যেমন অক্টালের ক্ষেত্রে 8 গুণ করা হচ্ছিল, এখানেও তেমনি 16 গুণ করা হবে। হ্যাঁ, এটা যেমন 0.75কে দেখো 16 দিয়ে গুণ করেছে, কত এসছে 12.00 চলে এসছে, আর হবে না, তাহলে 12 মানে শুধু সি হবে। এটাও পদ্ধতি এক, যতক্ষণ না পর্যন্ত ইন্টিজার পার্টটা 0 আসছে চলতে থাকবে, আর না হলে তাহলে মাথায় জিনিসটা রাখবে, যখন ডেসিমেল থেকে বাইনারি করব তখন ইন্টিজার পার্টের জন্য 2 দিয়ে ভাগ হবে, ফ্র্যাকশনাল পার্টের জন্য 2 দিয়ে গুণ হবে। ইন্টিজার পার্ট হলে তলা থেকে নিচে পর্যন্ত সাজিয়ে লিখবো, আর ফ্র্যাকশনাল পার্ট হলে ওপর থেকে নিচে। ডেসিমেল থেকে যখন অক্টাল করব, ইন্টিজার পার্টে বা পূর্ণ সংখ্যার জন্য 8 দ্বারা ভাগ করব, আর দশমিক সংখ্যার জন্য 8 দ্বারা গুণ করব। দুটো ক্ষেত্রে নিয়ম একই, এটা হচ্ছে পূর্ণ সংখ্যাকে তলা থেকে নিচে সাজিয়ে লিখবো, আর ওটাকে তো ওপর থেকে নিচে সাজিয়ে লিখবো। আর ডেসিমেল থেকে যখন কী করবো, হেক্সাডেসিমেল, তখন 16 দিয়ে ভাগ করব, এবং রিমাইন্ডারগুলো স্টোর করবো এবং রিভার্স অর্ডারে নিচে থেকে ওপরে সাজিয়ে লিখবো। আর দশমিক সংখ্যা হলে 16 দিয়ে গুণ করবো, এটা ওপর থেকে নিচে সাজিয়ে লিখবো। এইভাবে প্রত্যেকটা তোমরা জিনিসটাকে ভালো করে দেখো। যদি বই কিনে থাকো, যে বইগুলো বললাম আবার বলে দিচ্ছি, নিউ লাইট প্রকাশনী, গৃহপাল, মডার্ন কম্পিউটার ফর 11, সন্ময় কুণ্ডু, কথা ও কাহিনী, হ্যাঁ, আর একটা হচ্ছে রাজেন্দ্রগিরি। কেনো তোমরা পড়লে বুঝতে পারবে। বাকি জিনিসগুলো আমি পরের ক্লাসে নিয়ে আসবো। তোমাদেরকে ভালো করে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে করতে হবে, বুঝতে হবে। কোনো অসুবিধা থাকলে তোমরা বলবে গ্রুপে, যদি থাকে কোনো, বাকি ক্ষেত্রে তোমাদের কোনো, ঠিক আছে? খুব ভালো করে পড়াশুনো করো, এটুকুই বলি। 11-12 খুব ভাইটাল জায়গা, বাকি পার্টটা তোমাদেরকে নিজেদিকে করে নিতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আবার দেখা, আবার পরের ক্লাসে মিট করবো আমরা। রাখলাম।